শশী, তুই একটা প্রতারক, ভালো মানুষের মুখোশধারী একটা ডাইনি, বুঝলি? বুঝতে পারছি, ধন্যবাদ। আর কিছু বলবি? শশীর তারা জবাবে ফোনের উপরান্তে সোমা নীরবে ছেয়ে গেছে। শশী হামি তুলে বিছানা ছেড়ে উঠল। কিরে, মরে টরে গেলে নাকি? হার্ট অ্যাটাক করেছিস? অ্যাম্বুলেন্স পাঠাবো? সোমা ফুঁসে উঠে শশীর কটাক্ষে ফোন বাম কান থেকে ডান কানে নিয়ে আঙ্গুল নেড়ে নেড়ে বলে, নেমু খারাপ, পিচাসিনী, নির্দয় কাঠপুতুল তুই, স্বার্থপর মহিলা তুই, মির্জাফরের বউ। রুকো যারা, সাস ভিলো। আর হ্যাঁ, আমি মির্জাফর টাফর না, আমি শেরতাজ আলীর বউ, বুঝলি? সোমাকে থামিয়ে শশী মিষ্টি সুরে বলল। সোমার মাথা অতিশয় কার্যকর হয়, চোখের আকৃতি খানিকটা মার্বেলের মতো হয়ে যায়। দাঁত কটমট করে বলে, শেরতাজ আলী তার মানে দাঁড়ালো? শশী বড়সড় একটা ধমক দেয় সোমার উদ্দেশ্যে। সোমা ভিজে বিড়ালের ন্যায় চুপটি মেরে যায়। এবার শেরনি গর্জে উঠে, তোর যুক্তি তুই রাখ, আবালের বাচ্চা। এই গর্দভ হারামখোর, আমি তোকে বলি নাই যে আমি বিয়েতে বেরি? আমি শেরের শেরনি বলি নাই? এই চুপ করে আছিস কেন, হ্যাঁ? সোমা ঘাবড়ে গেল। বলেছিল তো, তবে সে ওসব নেহাত মজার ব্যাপার ভেবে উড়িয়ে দিয়েছে ফু দিয়ে। সে কাচুমাচু মুখে বলে, আমি তো ভেবেইছি তুই মজা করে বলছিস। এখন তামিম ভাইয়ের কি হবে? তুই কিন্তু তামিম ভাইয়ের সাথে ঠিক করিসনি শশীকলা। শশীর কপালে ভাঁজ পড়ে। সে হিসিয়ে বলে, এই এক মিনিট, আমি কি করেছি তোর তামিম ভাইয়ের সাথে? এই হারামজাদি, কথা বলছিস না কেন? সোমার গলায় তেজ ফিরে এলো যেন। তামিম ভাইয়ের জন্য তার কষ্ট হচ্ছে। বেচারা শশীকে অসম্ভব রকম ভালোবাসে। বিরহ যাতনায় পিষ্ট হচ্ছে প্রতিপল। দেখ শশীকলা, তামিম ভাই তোকে পছন্দ করে ভালোবাস। রাখ তার ভালোবাসা, আমার কথা একটু মনোযোগ দিয়ে শোন মেরি বেহনা। শশীর গলা শান্ত শোনায়। সোমা নিজেও স্বাভাবিক হয়ে গেল। শশী নিজেকে ধাতস্থ করে বলে, দেখ, তোর তামিম ভাইয়ের সাথে আমি কোনো কমিটমেন্ট করিনি। সে আমায় পছন্দ করুক আর ভালোবাসুক, আমাকে তো কখনো জানায়নি। তুইও কখনো খোলাসা করে সিরিয়াসলি বলিসনি আমায়। আমি তোকে সাবধান করেছি কতবার, করিনি? আর বাবা প্রস্তাব নাকচ করেছেন, চ্যাপ্টার ক্লোজ। আমিও কখনো ওসব পথে হাঁটতাম না, সেটা তুই ভালো করেই জানিস। এখন তুই আমার বেস্টু আমাকে দোষ দিচ্ছিস কোন মুখে রে? সোমা বুঝতে পারে সবটা। এখানে শশীরও দোষ দেওয়া যায় না। সে ব্যথিত সুরে বলে, তুই ম্যারিড এটা আমাকে ভালোভাবে আগে জানালে সব লেটার চুকে যেত। এখন তামিম ভাইয়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। তোর জামাই নাকি ওর বন্ধু। আমার না ওনার জন্য কষ্ট হচ্ছে রে শশী। শশীর ভ্রু কুচকে যায়। এই শালি এত সেন্টি খাচ্ছে কেন? পিছলে পড়ে যায়নি তো ওই তামিম্মার উপর? সে গলা খাকারি দিয়ে চতুর গলায় বলে, এক কাজ করতে পারিস সমু। কি কাজ? তুই আন্টিকে বল তোর ফুপাতো ভাইকে ফুপাতো জামাই বানাতে, তাইলে তোর তামিম ভাইয়ের সব কষ্ট শেষ হয়ে যাবে। যা এক্ষুনি বল। একটু বোকাশোকা সোমা আচ্ছা বলে দরজা অবধি গেল। বোকাশোকা মাথাটা কার্যকর হতেই শশীর সব কথা বুঝে যায় অনর্গল। সে ফিরে এসে দাঁত কটমট করে কিছু বলবে, এর আগেই শশী ব্যস্ত গলায় বলে, বলিস কিন্তু, রাখছি। আর শের সাহেবকে দেখতে চাইলে আজ বিকেলে চলে আসিস আমাদের বাড়ি। বলেই কল কেটে দেয় শশী। ফোনটা বিছানায় ছুঁড়ে দীর্ঘশ্বাস ফেলে। বেচারা তামিম্মা তার পেছনে লাড্ডু ছিল, কিন্তু কখনো সামনে এসে বলার সাহস করেনি। শশী কখনো প্রশ্রয় দেয়নি, আবার মানাও করেনি। সোমা ফুপাতো ভাইয়ের গুণগান গাইতো বেশ। শশী প্রথমে প্রথমে একটু মজা নিত। পরে যখন তামিম সরাসরি পরিবার সমেত তাদের দৌড়গড়ে হাজির হয় প্রস্তাব নিয়ে, তখন সে ভয়ে ভয়ে ছিল একটু। বাবা না রাজি হয়ে যায়। তামিমকে তার পছন্দ না এমন না, তবে শশীর টাইপ না। সে চাইতো তার জন্য গাম্ভীর্যে ভরপুর এক বীর পুরুষ আসবে, যে বুক ফুলিয়ে দাপটের সাথে কথা বলবে, যার কথাবার্তা আচার আচরণে ব্যক্তিত্ব ফুটে উঠবে, যাকে দেখে সবাই শশীকে বাহবা দিয়ে বলবে। গর্বে শশীর পা আসমানে উঠবে। বাবা যখন সম্মানের সাথে মানা করে দেয় সেই প্রস্তাব, শশী স্বস্তির শ্বাস টেনেছিল। তবে স্বস্তি বোধ করি বেশি দিনের জন্য ছিল না। কোথায় তার গাম্ভীর্যে ঠাসা বীরপুরুষ, ব্যক্তিত্ব চুয়ে চুয়ে পড়া মানব। কপালে জুটেছে এক ওন্দা বিড়াল, যার নাম শের হলে কি হবে, বিড়ালের মতো মিউ মিউ করে। শশী বিছানা থেকে নেমে আয়নার সামনে দাঁড়ায়। মুচকি হেসে এলোমেলো চুলে চিরুনি চালিয়ে আয়নায় নিজ প্রতিবিম্বের দিকে তাকায়। শশীর কল্পনার ক্যানভাসে নিজ প্রতিবিম্ব যেন হেসে তাচ্ছিল্য করে বলে, রূপ দেখেছিস নিজের? সবার নজরে কালো তুই। এই কালো চেহারা নিয়ে বীর পুরুষের স্বপ্ন দেখিস? শশীর হাসিমাখা বদনখানি মলিন হয়। চুল আছড়ে বেঁধে নেয়। মলিনতাকে পাটায় পিষ্ট করে হেসে বলে, বীর পুরুষ কেমন হয়? পাগলা প্রেমিক যে হাঁ করে অপলক চেয়ে রইবে চাঁদের পানে। তার প্রতিটা কথা বাধ্য ছেলের মতো শুনে যাবে, এমনকি ধমকও। ভুল না করেও তার খুশির জন্য সরি বলবে। না তো তাহলে বীর পুরুষ দিয়ে কি করব আমি? শশী চোখ টিপে ঘর থেকে বের হয়। ড্রয়িং রুমে ছোট ভাইকে বই খাতা নিয়ে আঁকিবুকি করতে দেখে শশী চরম মাত্রায় হতাশ।
এই ছেলের কিচ্ছুটি হবে না। এক্সামের জাতাকল থেকে বেরোনোর পরও কে পড়ে, তাও এই ভর দুপুরে? আহাম্মক। সে কিচেনে উকি দেয়। তার মমতাময়ী অতি ব্যস্ত মানবী কাজ করছে থমথমে মুখে। শশী গুনগুন করে কিচেনে প্রবেশ করে। মরিয়ম বেগম আর চোখে মেয়েকে দেখে পুনরায় কাজে হাত চালায়। বিড়বিড় করে কারো 14 গোষ্ঠীর তুষ্টি করছে শশীর, বুঝতে বাকি থাকে না। তাদের বাড়িতে আজ সকলের পিঠাপুলির দাওয়াত। তার ফুপু, খালা, মামি সবাইকে দাওয়াত করা হয়েছে। সবাই স্বীকার হলেও অন্তিম মুহূর্তে কারো পদার্পণ ঘটেনি। ফোনে ভুজুং ভাজুং ব্যস্ততা দেখিয়ে মানা করে দিল। ব্যাস, মরিয়ম বেগমের মুখের দিকে তাকানো যাচ্ছে না। তবুও তিনি আপন মনে কাজ করে যাচ্ছেন। মেয়ে জামাই আসবে, বেয়ান বেয়ায় আসবে, তাদের জন্য এক হাতেই আয়োজন করে যাচ্ছে। শশী মৃদু কেশে গলা পরিষ্কার করে বলে, আমি সাহায্য করছি আম্মা, বলো না কি করতে হবে। মরিয়ম যেন কথা বলার ঘাটা খুঁজে পেল। তিনি পাটায় মশলা বাটা বন্ধ রেখে তেজস্বী গলায় হুঙ্কার ছাড়ে, কিচ্ছুটি করতে হবে না কারো, আমি আছি তো বাড়ির ঝি। আল্লাহ 10টা হাত দিছে, একাই করতে পারবো। তোমার চিন্তা করতে হবে না। নাকে তেল দিয়ে ভর দুপুরে ঘুমাও গিয়ে। শশী কাদুচে ভাবলেশীন ভাবে আচ্ছা উল্টো পথে পা চালায়। মরিয়ম বেগমের রাগের মাত্রা বেড়ে গেল কি? তিনি জোরে জোরে পাটায় পিষ্ট করেন মশলাপাতি। রাগে গজগজ করতে করতে আপন মনে বলেন, একা কাজ করব, যতটুকু হবে হোক, আমার কি? কাজ শেষ হলে হবে, নইলে না। কেউ যদি কোনো কথা শোনায় তখন আছে বোঝাপড়া। শশীর পদযুগল থেমে যায় তার নীরব হুমকিতে। এমনিতেও শশী যেত না, একটু পরখ করে নিল রৌদ্ররূপী মাকে। সে ঘুরে বুকে হাত গুজে বলে, তুমিই তো বললে যেতে, এখন আবার হুমকি দিচ্ছ। মা, ক্লিয়ার কাট কথা বলো তো। মরিয়ম বেগম করুণ চোখে চায়। কাজের চাপে তিনি চোখে সর্ষে ফুল দেখছেন। ভেবেছিল ননদ, ভাবি আর বোনের আসবে, তার কাজে হাত পাঠাবে, অথচ এখন নাকি তারা আসবে না। তিনি এত সব কিভাবে সামলাবেন? পোলাও কোরমাই বা কখন রাঁধবেন? পিঠা পুলিরই বা কি করবেন? তিনি এবার নরম গলায় প্রত্যুত্তর করল, শশী, মা আমার, একটু হাত লাগা না। এত কাজ, আমার তো পাগল পাগল লাগছে রে, কিছু কর না। শশী ঠোঁট চেপে হাসে। মাথার ওড়না কোমরে বেঁধে নেয়। ফ্রিজ থেকে চামড়া ছেলা দেশি মুরগিগুলো বের করে কুটে নেয় ঝটপট। গরুর মাংস বের করে ভিজিয়ে নেয়। ব্লেন্ডারে আদা রসুন পিষ্ট করে। মরিয়ম বেগম যেন হাঁপ ছেড়ে বাঁচল। তার মেয়েটা ইচড়ে পাকা বাদর হলে কি হবে? কিছু গুণও আছে। যখন কোনো কাজ করবে একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো ভেজাল নেই, এক হাতেই সবটা সামলে নেবে। তবে তার কাজে কেউ নাক গলালে হাত পা গুটিয়ে বলবে, আমাকে ইস্তফা দিন, আপনি করুন। শত বলে কেউ তখন মহারানীকে মানানো যাবে না। তিনি সব মশলা বেটে চালের গুঁড়া জালিতে ঝেড়ে নেন। তিনি রান্নার মুখ হবেন না। আর মেয়ে যা করবে করুক। তন্মধ্যে হাসান মাহমুদ বাড়ি ফেরেন, হাতে বড় রুই মাছ। শশী সেটা দেখে হাত উপরে তুলে বলে, ওটা দূরে রাখো আম্মা জান, আমি কিন্তু মাছ ছুঁয়েও দেখবো না। আমার রান্না প্রায় শেষের মধ্যে। ওটা কি করবে তুমি জানো? হাসান মাহমুদ স্ত্রীর দিকে তাকালে মরিয়ম বেগম আগেই আত্মসমর্পণের ভঙ্গিতে বলেন, আমিও পারবো না ওই মাছে হাত দিতে। মাংস রেঁধেছি, তাহলে এখনই মাছের কি দরকার? সকালবেলা আনা যেত না? আপনি এনেছেন, আপনিই ব্যবস্থা করুন। হাসান মাহমুদ হতবিহবল হয়ে মাছের দিকে তাকান। হাতে পান সুপারি ও দই মিষ্টিটা রেখে মাছ হাতে দাঁড়িয়ে থাকেন। ভেবেছিল এত বড় মাছ দেখে বিবিজান খুশিতে আটখানা হয়ে যাবে, কিন্তু এখানে তো উল্টো সুর। এই মাছটা কে কাটবে? তার এতগুলো টাকা। তিনি দুঃখ প্রকাশ করার অবকাশ পান না। কেউ ব্যস্ত হয়ে কলিং বেল বাজাচ্ছে। একেবারে বেল চেপে ধরে আছে বোধহয়। হাসান মাহমুদ ব্যস্ত ভঙ্গিতে শশীর হাতে মাছ ধরিয়ে দরজা খুলতে যান। শশী অসহায় বোধ করে, নাক সিটকানি দিয়ে মাছের দিকে চায়। কোথায় ভেবেছিল রান্না শেষে হট শাওয়ার নিয়ে সেজে গুজে নেবে। শশী বড় খাঞ্চাতে মাছ রেখে বটি আর পিড়ি সমেত বসে। মাছ কুটতে উদ্যত হবে ড্রয়িং রুমে। পরিচিত গলায় শশীর কান খাড়া হয়। তার মা জননী খুশিতে গদগদ হয়ে চলে যায় সেখানে। শশী নিজের দিকে চায়। পোশাকের দোষ নেই, বেশ ভালো, তবে তিন রঙের। ভাগ্যিস চুলগুলো আছড়ে ছিল। শশী মাছ কাটা শুরু করে, তবে সম্মুখে ছোট দুটো পা দেখে হাত থেমে যায়। হাস্যোজ্জ্বল মুখে বলে, পুচু সাহেব যে কেমন আছেন? কুঞ্জ মাছের আষ্টে গন্ধে নাক ধরে মুখ বিকৃত করে বলে, ভালো আছি শশী বউ, তুমি কেমন আছো? জানো ভাইয়া কি করেছে? শশী ছোট ছোট চোখে চাইলে কুঞ্জ গড়গড়িয়ে সব বলে, ভাই তোমাদের বাড়ি আসবে না। আম্মু আব্বু বকেছে অনেক, তবু আসিবে না। আম্মু ধুম ধুম পিটিয়ে কান ধরে টেনে আনিছে। ভালো করেছে না বলো? শশী স্থবির হয়ে যায়। তাদের বাড়িতে আসতে জনাবের এত গাইগুই। এরই মাঝে কিচেনের দিকে এগিয়ে আসে সকলে। শশী মাথার ওড়না আরেকটু টেনে সবার উদ্দেশ্যে সালাম দিয়ে একটু লাজুক হাসে। এক নজরে দেখে নেয় সবাইকে। শিরিন, মিহির, পারভিন সুলতানা, মেহের কুলসুম বেগম, কণিকা বেগম, কুঞ্জ ও সাথী। শের সাহেব কই? কুঞ্জ তো বলল শাশুড়ি আম্মা কান টেনে এনেছে। মিহির একজোড়া কাতল মাছ
শশীর সামনে রেখে বলে, ধরো, এই দুটো কেটে ফেলো জলদি। শেরের হাতেও আছে গোটা দুয়েক। শশীর দিনটাই খারাপ। মাছ কাটতে কাটতেই তার এবেলা ফুরোবে। সে ভদ্রমের ন্যায় মাথা কাত করে মাছের আষ্টে ছাড়ায়। কুলসুম বেগম তার পাশে টুলে বসে বলে, দেখি সতীন মাছ কেমবা খুঁজবার পারে। শশী গলা খাকারি দিয়ে তার উদ্দেশ্যে ভনিতাহীন গলায় বলে, পারি কোনো রকম। আপনি দাবটি নিয়ে বসলে আমিও দেখতাম আমার সতীন কিংবা কুটবার পারে। শেষটুকু বৃদ্ধার অনুকরণ করে বলে। উপস্থিত সকলে মৃদু শব্দে হেসে ওঠে। মেহের দাদির পাশে দাঁড়িয়ে বলে, আমাদের দাদনকে হেলাফেলা করিও না শশী বউ, তার মাছ কাটা দেখলে তাক লেগে যাবে, ঝটপট কেটে ফেলো। তাহলে তো দেখতেই হয়, সাথে আমিও শিখলাম। শশী হেসে বলে। কুলসুম বেগম মুখ মুচড়িয়ে বলে, মুরব্বী শুনছেন হানি সতীনের কথা? হেতি আমারে কাম করবার কয়, কত বড় স্পর্ধা তার, আপনি কিছু কইবেন না? কাননকে উদ্দেশ্য করে আহাজারিতে ফেটে পড়েন কুলসুম বেগম। শশী নজর উঁচিয়ে কাননের দিকে তাকায় এক পল। কানন কি বলবে ভেবে পায় না। বড় ইলিশ মাছ দুটো শশীর সামনে রেখে দাদিকে বলে, দাদন কোথায় কাজ করতে বললো? বরং শিখতে চাইলো তো, শিখাই দাও সতীনকে। শশী ঠোঁট চেপে হাসে। এই না হলেন শের? উপস্থিত সকলের মুখে চাপা হাসি। কুলসুম বেগম হেসে কাননের হাত ধরে বলে, মুরব্বী আপনার ভাবসাব দেহি ভালো না। এই তরতাজা শশারে পাইয়া আমারে ভুইলা গেলেন, সতীনের পক্ষে কথা কন। বড় দুঃখ পাইলাম গো। ও স্বামী তুমি কই, কাছে আইসো। কুঞ্জ বিড়বিড় করে। বুড়ি তো স্বামী ফটাস করে ফেটে যাক। বলেই আড়ালে চলে যায়। মিহির হেসে কুঞ্জকে টেনে বের করে বলে, দাদুন, ওই তো তোমার আদরের স্বামী লুকোচুরি খেলছে, দেখো। কুঞ্জ কটমট করে হাত ছাড়িয়ে নিয়ে হাসান মাহমুদের সামনে দাঁড়িয়ে একশ্বাসে বলল, আঙ্কেল ফ্যাসামুখো মেয়ে ভাই মাছ কেনার সময় বলেছে আর কিপটে গারতারা শ্বশু। আর বলতে পারে না কুঞ্জ। মিহির আটকে রাখা শ্বাস ছেড়ে কাননের দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকায়। কানন ভাইয়ের স্টেশনবিহীন মুখটাকে বন্ধ করে শ্বশুরের পানে তাকায়। হাসান মাহমুদ একবার কুঞ্জ, কানন ও মিহিরকে দেখে নেয়। কিছুটা হলেও আন্দাজ করতে পারে কুঞ্জ কি বলতে চেয়েছিল। সে চশমা ঠিক করে ঘরের দিকে যেতে যেতে বলে, আমি চেঞ্জ করে আসছি, বাজার থেকে ফিরলাম মাত্রই। বলেই তিনি কেটে পড়েন। হুট করে পরিবেশ কেমন অস্বস্তিতে ভরে ওঠে। কণিকা বেগম এগিয়ে এসে কুঞ্জর দিকে শান্ত চোখে চায়। কুঞ্জ এতক্ষণ ভাইয়ের হাত থেকে ছোটার জন্য ছটফট করলেও মায়ের শীতল চাহনি দেখে ভয় পেয়ে যায়। কারণও ছেড়ে দিলে কুঞ্জ মিনমিনে গলায় বলে, সরি আম্মু, একদম লক্ষ্মী ছেলে হয়ে থাকবো, দুষ্টুমি বাদ। বলেই দাদির কোলে বসে নিজেকে নিরাপদ রাখে। মরিয়ম বেগম হেসে পরিস্থিতি সামাল দিতে বলে, আরে বাচ্চা ছেলে দুষ্টুমি করছে, ছাড়ুন তো আপা। আপনারা বোরখা ছাড়েন। শিরিন যা, নিয়ে যা ওনাদের। শিরিন শাশুড়ি, ননদ, যা, দাদি শাশুড়ি, চাচি শাশুড়িকে নিয়ে যায়। মিহির ড্রয়িং রুমে বসে শ্যালকের কাছে। কিচেনে মরিয়ম বেগম ব্যস্ত হয়ে পড়েন ফলমূল কাটতে। শশী মাছের চাকা খসিয়ে রাখে বলে কুঞ্জকে উদ্দেশ্য করে বলে, পেটে কথা থাকে না না, এরকম স্বভাব থাকলে কিন্তু কপালে বউ জুটবে না পুচু দেবর। বউ দিয়ে কি হয়? বউয়েরা তো খালি ঝগড়া করে, এটা দাও ওটা দাও। জানো মনা আন্টি প্রত্যেক দিন আঙ্কেলের কাছ থেকে এতগুলো টাকা নিয়ে শপিং করতে যায়। মরিয়ম বেগম হেসে ওঠে তার কথায়। একটা কমলা ঢিল ছুঁড়ে কুঞ্জর উদ্দেশ্যে। কুঞ্জ সেটা ধরে মিষ্টি হাসে। কানন তার মাথায় চাটি মেরে ইশারায় চুপ থাকতে বলে। কুঞ্জ কিছু বলবে কিন্তু মায়ের ডাকে দৌড়ে প্রস্থান নেয়। কানন একা থেকে যায়। কিচেনে বউ শাশুড়ি। সে উকি দিয়ে শাশুড়িকে দেখে কাজে ব্যস্ত। সে শশীর পাশে টুল টেনে বসে কণ্ঠ খাদে নামিয়ে বলে, দিবা রজনী হর হামেশা মমচিত্রে তকঝক করা চন্দ্রা, তাকাও দেখে একটু, দেখি যাদের মুখখানি নয়ন জুড়াইয়া। শশী ঘাড় বাঁকিয়ে পাশে মাকে দেখে। না, খেয়াল নেই জননীর। সে মুচকি হেসে মাথা তুলে তাকায়। ইশারায় কাছে ডাকে। কানন মাথা চুলকে একটু ঝুঁকে পড়ে। শশী আর একটু কাছে আসতে বলে ইশারায়। কাননের হৃদস্পন্দন আলোক গতিতে ছুটে চলে। চোখের আকার ক্রমবর্ধমান। চোরা চোখে শাশুড়িকে দেখতে ভোলে না। শশী সেটা দেখে হেসে হাসি মুখে আওড়ালো, আম্মা, সে সাহেব মাছ করতে চাইছে, দিব? কানন সিনা টান টান করে হতবিহ্বল চোখে চায় শশীর দিকে। এই কি বলে? শশী মাছ কাটছে আপন মনে। অধর জুড়ে খেলা করে দুষ্টু মিষ্টি হাসি। সেই হাসিতে শের কুপকাত। ওদিকে মরিয়ম বেগম অবাক সুরে বলে, এ কেমন কথা শশী? শশী বাদরামি শুরু করেছিস? স্যার এদিকে এসো, কেমন চলছে দিনকাল?
কারণ শশীকে টপকিয়ে এগিয়ে গেল শাশুড়ির কাছে। টুকটাক আলাপ সালাপে জমে গেল দুজনার। জমবে না? সে এমনিতে ওন্দা বিড়াল সেজে থাকলে কি হবে? বেটা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে ওস্তাদ। তার নম্র ভদ্র সুলভ আচরণে যে কেউই বলবে এই ছেলে 100-তে 100। এক কথায় মা খালাদের পছন্দের ছেলের মধ্যে যেসব গুণ থাকা দরকার সেসবের তালিকায় সে প্রথম হবে। কুহেলির চাদরে মুড়ে অন্ধকার রজনী, ঝিঝি পোকার ডাকে পরিবেশ ভুতুরে। শিশির পড়ছে টপ টপ শব্দ করে। ঠান্ডা মৃদুমন্দা বাতাসে হাড় কাঁপানো শীত। কুকুরের দল রাস্তায় ডাস্টবিনের ধার ঘেঁষে শুয়ে একে অপরের সাথে লেপ্টে। কুকুরের বাচ্চাগুলো ঘেউ ঘেউ করে ডাকছে ক্ষণে ক্ষণে। রাস্তায় কাউকে দেখলেই তেড়ে আসে। শীত আর ঘন কুয়াশায় অন্ধকার রাত্রি যেন এশার ওয়াক্তে গভীরে ডুব দিয়েছে। রাস্তাঘাটে খুব একটা জনমানব দেখা যাচ্ছে না। যারা আছে এলাকার উটকো বখাটে যুবক, নেশা পানি পান করছে হয়তোবা। হাসান মাহমুদ তাদের দেখে বিরক্তিতে মুখখানা কুচকে নেয়। এরাই নাকি দেশের ভবিষ্যৎ। বিড়ি সিগারেট গাঁজা টেনে কুল পায় না, দেশ টানবে। আজকাল তো ভদ্র শিক্ষিত পরিবারের ছেলে মেয়েদেরও এ পথে হাঁটতে দেখা যায়। তিনি পাশে তাকিয়ে কাননকে দেখতে না পেয়ে খানিকটা ঘাবড়ে গেল। আলাভোলা জামাই তার কেউ কিডন্যাপ না করে নেয়, তবে পেছনে চাইতে তার সংখ্যা দূরীভূত হয়। তিনি জামাইয়ের পাশে হাঁটেন। ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় কিছু কুকুর শাবক ঘেউ ঘেউ করে তেড়ে আসলে হাসান মাহমুদ তাদের মুখে টর্চ ধরলে কেটে পড়ে। তারা জামাই শ্বশুর হাঁটা দেয়। এশার নামাজ পড়তে মসজিদে গিয়েছিল দুজনে। এখন বাড়ির পথে রওনা হয়েছে। হাসান মাহমুদ হঠাৎ কাননকে জিজ্ঞাসা করে, শের সাহেব, সিগারেটের স্বাদ কেমন জানেন? কানন একটু অবাকই হয় বটে, তবে অবাকতাকে পিছু ঠেলে প্রতিউত্তর করে, না, কখনোই টেস্ট করা হয়নি। হাসান মাহমুদ জানেন, তবুও মিছে অবাক হওয়ার ভান করে বিস্ময় প্রকাশ করল। কি বলছেন? সিগারেট খাওয়া তো আজকালকার যুগের ট্রেন্ড আছে। এ যুগের যারা সিগারেট খায় না তাদের তো ভিতর দেওয়ালি আর কত কিছু বলে কটাক্ষ করে। আর সিগারেট খাওয়া একটা ফ্যাশন, আর্ট, বুঝলেন? হক ট্রেনিং, প্যাশন আর্ট। আমি কেন জেনে বুঝে নিজের ক্ষতি করব? কাননের সহজ সরল গলা। হাসান মাহমুদ হেসে জামাইয়ের পিঠে চাপড়ে দিল। গুড, বুদ্ধিমানের মতো কথা। আপনি ভদ্র ছেলে, সিগারেটের মজা কি বুঝবেন বলুন? মিহিরকে জিজ্ঞেস করবেন, দিনে না হলেও 1 প্যাকেট অনায়াসেই ওড়ায়। কানন জানে এটা মিহিরের এই বাজে অভ্যাস। সে কলেজ থেকে এসে প্রথমবার জেনে বড় চাচিকে বলে দিয়েছিল। তারপর থেকে তাদের মধ্যে আগেকার মতো ভাব বিনিময়টা হয় না। হাসান মাহমুদ হেসে আবারও বলেন, আমিও খেতাম আগে টুকটাক, শশীর জন্য ছাড়তে হয়েছে। মেয়েটা এত নাসরবান্দা, কি বলবো, যেটা বলবে সেটাই। তার বলতে একদম বাপের মতোই। বিড়বিড় করে কানন। হাসান মাহমুদ মেয়ের গুণগান শুরু করে, যার অধিকাংশই শশীর একরোখা স্বভাব, আধিপত্য, জেদি স্বভাবের বর্ণনা। কাননের বুঝতে বাকি থাকে না শ্বশুর মশাই তাকে আগাম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিচ্ছে। আর কানন দুহাত মেলে হাসতে হাসতে সেই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ছাড়খাড় হতে সদা প্রস্তুত। ভেবেই মুচকি হাসল সে। হাসান মাহমুদ লক্ষ্য করে তার হাসি, নিজেও হাসে। মরিয়মের কথা ঠিকই, ছেলেটা নিতান্তই ভদ্র ছেলে। তার আগুনের বন্যী শিক্ষার জ্বলন্ত শশীর জন্য এরকম বরফ শীতল ছেলে জুড়ি সোনায় সোহাগা। সম্পর্কে একজন আগুন হলে অপরজনকে পানি হতে হয়। দুজনেই আগুন হলে ক্রন্দল বাড়বে, বই কমবে না। চাকরি বাকরির খবর কি? কানন এই প্রশ্নেরই অপেক্ষায় ছিল বলা চলে। আজ আসার পর একবারও শ্বশুরমশাই চাকরির প্রসঙ্গ তোলেননি। কানন প্রতিবারের ন্যায় এবারও জবাব দেয়। হাসান মাহমুদ প্রতিবারের মতো একই বাক্য আওড়ান। চেষ্টা করছেন তবু হচ্ছে না, তার মানে আপনার চেষ্টায় ত্রুটি আছে। নিজের সর্বোচ্চটা দিচ্ছেন না শের সাহেব। মনে রাখবেন, কটু শোনালেও বাস্তবতা হলো, বেকার ছেলে আর বিয়ের বয়স পেরিয়ে যাওয়া মেয়েকে পরিবার সমাজ বোঝার ছাড়া কিচ্ছু ভাবতে পারে না। সব ক্ষেত্রে না, তবে বেশিরভাগ এমনটাই দেখায়। আপনার ভাগ্যপ্রসন্ন মুর্তাজের ঘরে জন্মেছেন, অন্য ঘরে হলে বুঝতেন বাস্তবতা কত নিষ্ঠুর। কানন চুপচাপ শুনে। তার মাথাটা আবারও ঝিমঝিম করে, পুরনো ব্যথা বেড়ে যায়। বুকটা শূন্যতায় মিশে একাকার খরস্রোতা নদী। হাসান মাহমুদ কাননের নিশ্চুপতায় আর কিছু বলেন না। এর বেশি বলা ঠিক না। সে বুঝতে পারে মেয়ের জামাইয়ের মনের অবস্থাটা। একসময় তিনিও একই পথে সঙ্গী ছিলেন কিনা। তিনি প্রসঙ্গ বদলে বলেন, মুর্তাজ প্রায় কল করে, বুঝলে? তবে তার কথা এক, শশীকে ঘরে তুলে নিবে। এখন আপনিই বলুন, কথা তো এটা ছিল না? আচ্ছা, মুর্তাজের কথা নাকি তার ছেলে না বলা? হাসান মাহমুদ কথা শেষ না করলেও কাননের বুঝতে বাকি থাকে না কি বুঝাতে চাইছেন উনি। সে স্বাভাবিক ভঙ্গিতে আওড়ালো, আব্বুর মেয়ে শখ খুব করে, কিন্তু দুটো ছেলে দিয়েছিল পড়ালা,
তাই মেয়েকে জলদি ঘরে তুলতে চাইছেন। হাসান মাহমুদ এবার সশব্দে হেসে ওঠেন, হাসতে হাসতেই বলেন, শশীমা চলে গেলে তো আমারও ঘর খা করবে যে। আর একটা মেয়ে আনুন তাহলে। শ্বশুরের সহজ আচরণে কাননও কিছুটা সহজ হয়, জড়তার বাঁধন কাটতে শুরু করে যেন। কাননের কথায় হাসান মাহমুদ কেসে ওঠেন, পায়ের গতি বাড়িয়ে ধমকে বলেন, শ্বশুরই হয় আপনার, এ কেমন মস্করা? ও বুড়ো বয়সে মেয়ে আনবে, কয়েকদিন পর নাতি নাতনি চলে আসবে। কাননের পদচারণা থেমে যায়, বিস্ময়কর গলায় বলে, আমি তো পুত্রবধূ আনার কথা বলেছিলাম। ফুয়াদের বিয়ে দিয়ে বৌমারূপ মেয়ে আনুন, আপনি উল্টোপাল্টা ভাবলেন। হাসান মাহমুদ নিজ ভুল বুঝতে পারলেও দমে যান না, আরো তেজি গলায় বলে, আমি উল্টোপাল্টা ভাবছি শের সাহেব? আপনি এটাই বলতে চেয়েছিলেন ফুয়াদ কেবল 5-এ পড়া বাচ্চা? এর চেয়ে ভালো মুরতাজকে বলবো আবারও ফ্যামিলি প্ল্যানিং করতে। হি লুকস স্ট্রং। কুঞ্জ এসেছে, তার বোনও আসবে। কানন নাক মুখ কুচকে পা চালায় হনহনিয়ে। যেমন মেয়ে তেমনি তার বাবা, এসব কোনো কথা? তার সহজ সরল মনটা শ্বশুরকে দোয়া করে দেয় যেন বছর না পেরোতেই তার একটা শালিকা আসে। বাড়ির গেট খুলে ভেতরে ঢোকার সময় হাসান মাহমুদ বলেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।